প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা চ্যাপ্টার 8 অর্থাৎ লাইফ ইন দ্য উডস, অরণ্যে জীবন, এই অধ্যায়ে আছি। আজকে আমরা 8.4.2, 8.4.3, 8.4.4 এর উত্তর দেখব। প্রথমে দেখে নিচ্ছি আমাদের এখানে ইনস্ট্রাকশনে কি বলা আছে। 8.4.2 Now you can list some metaphors that you have encountered in your surroundings. One is done for you. এখন আপনার চারপাশে সম্মুখীন হওয়া কিছু রূপক তালিকাভুক্ত করতে পারেন। কিছু রূপক শব্দ আমরা বলতে পারি, বা রূপক শব্দ বলা যায় তো, তাই না? কিছু রূপক শব্দ তালিকাভুক্ত করতে পারেন, একটা আপনার জন্য করা হয়েছে। প্রথমে থাকবে মেটাফোর, তারপরে এলিমেন্ট, পারসন, থিং কম্পেয়ার টু, যে জিনিসটাকে তুলনা করা হয়েছে। তারপর হচ্ছে এলিমেন্ট, পারসন, থিং বিং কম্পেয়ার টু, যার সাথে তুলনা করা হয়েছে। আর হচ্ছে মিনিং অফ দ্য মেটাফোর, এই মেটাফোরটার অর্থ কী সেটা। ইন হুইচ সিচুয়েশনস অর কন্ডিশন দিস মেটাফোর ইজ ইউজড বেসড অন ইউর পার্সোনাল ফিলিংস, কোন পরিস্থিতিতে বা অবস্থায় এই রূপকটি আপনার ব্যক্তিগত অনুভূতির উপর ভিত্তি করে ব্যবহার করা হয়, সেটা এখন আমাদেরকে দেখতে হবে। আমরা প্রথমে দেখি গোল্ডেন অপরচুনিটি। গোল্ডেন অপরচুনিটি মানে হচ্ছে সুবর্ণ সুযোগ। আমরা অনেক সময় কথাটা বলে থাকি, গোল্ডেন অপরচুনিটি পেয়েছে সে, এটা সুবর্ণ সুযোগ পেয়েছে। তো গোল্ডেন অপরচুনিটি মানে এর তুলনা করা হয়েছে কাকে? চান্স অর অপরচুনিটি, সুযোগটাকে তুলনা করা হয়েছে কার সাথে তুলনা করা হয়েছে? রিচনেস, ওয়ার্থ অ্যান্ড ডিজারেবিলিটি, সমৃদ্ধি, মূল্য বা আকাঙ্ক্ষার সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন এটার মিনিংটা কি? মেটাফোরটা এখানে মিনিংটা কি? মানে এই মেটাফোর অর্থ হচ্ছে দ্য মেটাফোর রেফার্স টু এ চান্স অর অ্যান অপরচুনিটি দ্যাট ইজ হাইলি ভ্যালুয়েবল, প্রেশিয়াস অর রেয়ার। দ্য টার্ম গোল্ডেন implies richness, worth and desirability, conveying the idea that opportunity is like a precious metal that is highly prized. এই রূপকটি এমন একটি সুযোগ বা এমন একটি সুযোগকে বোঝায় যা অত্যন্ত মূল্যবান বা বিরল। স্বর্ণ শব্দটি সমৃদ্ধি, মূল্য এবং আকাঙ্ক্ষাকে বোঝায়। এই ধারণাটি প্রকাশ করে যে সুযোগ একটি মূল্যবান ধাতুর মতো যা অত্যন্ত মূল্যবান। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে কি, একটা সুযোগ পেয়েছে স্বর্ণের মতো। স্বর্ণটা যেরকম অনেক বেশি মূল্যবান, ঠিক এমন একটা সুযোগ পাওয়া গেছে জীবন পুরা চেঞ্জ হয়ে যাওয়ার মতো। কেমন? ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি রিটার্নড ফ্রম আমেরিকা। আমার এক বন্ধু সম্প্রতি আমেরিকা থেকে ফিরেছে। When he came to visit us, she said, being selected for the YES program was the golden opportunity in my life. সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল, তখন সে বলল যে একটা ইয়েস প্রোগ্রাম, আমেরিকান একটা প্রোগ্রাম আছে ইয়েস প্রোগ্রাম, এটা মূলত স্টুডেন্টদের জন্য আর কি। তো ইয়েস প্রোগ্রামে নির্বাচিত হওয়া আমার জীবনের সুবর্ণ সুযোগ ছিল। তো সবসময় অনেক এরকম সুযোগ সবাই পায় না। কিছু ভাগ্যবান মানুষ আমেরিকা থেকে, মানে আমেরিকায় যাওয়া চারটিখানি ব্যাপার না, একটা প্রোগ্রামে সিলেক্টেড হয়ে যাওয়া আরও ভাগ্যের ব্যাপার। ওকে, আমরা দ্বিতীয়টা দেখি। এ ট্রু ফ্রেন্ড ইজ এ ট্রেজার। একজন প্রকৃত বন্ধু একটি সম্পদ। তাহলে কাকে তুলনা করা হয়েছে? এই ট্রেজার, সম্পদ তুলনা করা হয়েছে। কাকে তুলনা করা হয়েছে? এ ট্রু ফ্রেন্ড, একজন প্রকৃত বন্ধুকে তুলনা করা হয়েছে। তাহলে আমরা এটাকে, এটার অর্থটা কেমন দাঁড়ায়? দ্য মেটাফর গিভস দ্য অ্যাট্রিবিউটস অফ এ ট্রেজার টু এ ট্রু ফ্রেন্ড। এ ট্রু ফ্রেন্ড লাইক এ ট্রেজার ইজ প্রিসিয়াস অ্যান্ড হার্ড টু ফাইন্ড। এই রূপকালঙ্কারে সম্পদ বা ধনভাণ্ডারের বৈশিষ্ট্যগুলো একজন প্রকৃত বন্ধুর উপর লেখা হয়েছে। এখানে প্রকৃত বন্ধুর সাথে বলা হয়েছে। একজন প্রকৃত বন্ধু সম্পদের ন্যায় মূল্যবান এবং সহজে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ একজন প্রকৃত বন্ধু সম্পদের মতোই আসলে। উদাহরণটা কেমন দিতে পারি আমরা? হোয়েন রানা ওয়াজ ইন ফিনান্সিয়াল ক্রাইসিস ফর হিজ মাদার্স অপারেশন, হিজ ফ্রেন্ড রাজু সোল্ড হিজ গোল্ড ওয়াচ টু পে দ্য হসপিটাল বিলস। মায়ের অপারেশনের জন্য রানা যখন আর্থিক সংকটে ছিল,
তখন তার বন্ধু রাজু হাসপাতালের বিল পরিশোধ করার জন্য তার স্বর্ণের ঘড়ি বিক্রি করে দিয়েছিল। তার মানে বন্ধুটা আসলে অনেক, মানে কি বলবো এটাকে, অনেক মহান বন্ধু। বন্ধুর মাকে হাসপাতালের চিকিৎসার বিল হিসেবে দেওয়ার জন্য নিজের স্বর্ণের ঘড়িটা বিক্রি করে দিয়েছে। এটাই হচ্ছে বন্ধুটি হচ্ছে সম্পদ যেরকম বিপদে দাঁড়ায়, সেটা বিক্রি করে যেরকম বিপদে সারা যায়, ভালো বন্ধু এরকম সম্পদের মতোই। When Rana met Raju, he said, really a true friend is treasure. যখন রানা রাজুর সাথে দেখা হলো তখন সে বলল, আসলে এই প্রকৃত বন্ধু একটি সম্পদ। লাভ ইজ রোজ। এখন আমরা যে মেটাফোরটা দেখবো এটা আমরা প্রায়ই শুনি, লাভ ইজ রোজ, প্রেম হচ্ছে একটি গোলাপের ন্যায়, বা ভালোবাসা হচ্ছে গোলাপের ন্যায়। এখানে এই রোজ একটি গোলাপ, একে তুলনা করা হয়েছে ভালোবাসার সাথে লাভ। In this metaphor, rose is used to characterize both love and hardship. As the petals and thorns of rose offer us the feelings of both love and hardship respectively, so does love to our life. এই উপমায় প্রেম এবং কষ্ট উভয়টি বৈশিষ্ট্যমণ্ডিত করতে গোলাপ ফুল ব্যবহার করা হয়েছে। ঠিক যেমন গোলাপের পাপড়ি এবং কাঁটা আমাদের ভালোবাসা ও কষ্ট দুটোরই অনুভূতি দেয়, তেমন ভালোবাসাও আমাদের জীবনে এমন করে থাকে। ওকে, এখানে আমরা যদি উদাহরণটা দেখি, when my friend gave me a flower and said love is rose, I failed to understand the meaning. যখন আমার বন্ধু আমাকে একটি গোলাপ ফুল দিল এবং বলল প্রেম হচ্ছে গোলাপ ফুলের মতো, আমি তার অর্থ বুঝতে পারিনি। But when I saw a newly married couple who had been in love for long 4 years quarreling over a silly matter, I got the meaning of his words. কিন্তু আমি যখন সদ্য বিবাহিত যুগলকে, যারা বিবাহের পূর্বে দীর্ঘ 4 বছরের প্রেমে আবদ্ধ ছিলেন, সামান্য বিষয়ে ঝগড়া করতে দেখলাম, আমি তার কথার অর্থ বুঝতে পারলাম, প্রেম আসলে গোলাপের মতো। সেটা মানে কেন? ঝগড়াঝাটি আছে যেমন, অশান্তি যেমন আছে, আবার এর মধ্যে পাপড়িতে যেরকম সুবাস থাকে, সেই ভালোবাসার মানুষের মধ্যেও তো এরকম সুবাস থাকে, তাই না? আচ্ছা, দ্য ব্রেন ইজ এ কম্পিউটার। মস্তিষ্ক একটি কম্পিউটার, ঠিক আছে। এখানে সরি, এটা ওখানে চলে গেল, কন্ট্রোল-C দিয়ে আমি নিয়ে আসি আবার। মস্তিষ্ক একটি কম্পিউটার এর মতো, মস্তিষ্ক এটা কম্পিউটার, মানুষের মস্তিষ্কটা আসলে কম্পিউটারের মতো, তাই না? কম্পিউটার যেরকম অনেক কিছু স্মৃতি জমা রাখে, মানুষের মস্তিষ্ক তো অনেক কিছু জমা রাখে, কম্পিউটার। এখানে কেন বলা হচ্ছে, কিসের সাথে তুলনা করা হয়েছে? দ্য মাল্টি ফাংশনস অফ মাইন্ড অ্যান্ড ব্রেন। মন এবং মস্তিষ্কের বহুবিধ ফাংশনের সাথে কম্পিউটারকে তুলনা করা হয়েছে। কেন এই মেটাফোরটা কেন বলা হয়? In this metaphor, the brain is compared to the mechanism of a computer. It means human mind has capacity like a computer. রূপকটিতে মস্তিষ্ককে কম্পিউটারের পদ্ধতির সঙ্গে তুলনা করা হয়েছে। এর অর্থ হলো মানুষের মনের কম্পিউটারের মতো ক্ষমতা রয়েছে। এর উদাহরণটা কি? My grandfather still can tell and narrate line by line what he read in newspaper a week ago. His brain is like computer. আমার দাদু 1 সপ্তাহ আগে সংবাদপত্রে যা পড়েছিলেন তা এখনও লাইন বাই লাইন বলতে এবং বর্ণনা করতে পারেন। তার মস্তিষ্ক কম্পিউটারের মতো। তার মানে বুড়া মানুষ, 80 বছর বয়স, উনি এখনও চাইলে দেখা গেছে 1 সপ্তাহ আগে পত্রিকা কী পড়ছিল পুরো খবরটা, একদম পত্রিকার খবরটা একদম লাইন বাই লাইন পুরো প্যারাটা বলে দিতে পারে। ওই 1 সপ্তাহ আগে প্রথম পাতা কেমন, হেডিং কী ছিল, শিরোনাম কী ছিল, এখনও বলতে পারে। তো এইটাই হচ্ছে মানে দ্য ব্রেন ইজ এ কম্পিউটার, মস্তিষ্ক একটি কম্পিউটার, এটার তুলনা করা হলো। তারপরটা দেখি আমরা, টাইম ইজ মানি, সময় হচ্ছে টাকা। এখন এখানে টাইম তুলনা করা হয়েছে কার সাথে? মানির সাথে। দ্য মেটাফর রেফার্স দ্যাট লাইক মানি টাইম ইজ ভ্যালুয়েবল। এই রূপকটি বোঝায় যে অর্থের মতো সময় মূল্যবান। আচ্ছা, ওয়ান ডে মাই মাদার আস্কড ফর দ্য মোবাইল ইন মাই হ্যান্ড এ নাম্বার অফ টাইম টু কল সামহোয়ার। একদিন আমার মা আমার হাতে থাকা মোবাইলটি কোথাও ফোন করার জন্য বেশ কয়েকবার চেয়েছিলেন। বাট আই ওয়াজ প্লেইং গেমস, কিন্তু আমি তখন মোবাইলে গেমস খেলছিলাম। শি স্ন্যাচড ইট অ্যান্ড সেড,
তিনি এটা কেড়ে নিলেন মোবাইলটা অ্যান্ড বললেন, ডোন্ট ইউ নো দ্য ভ্যালু অফ টাইম? তুমি কি সময়ের মূল্য বোঝো না? বা তুই কি সময়ের মূল্য বুঝিস না? টাইম ইজ মানি। সময়ই টাকা, মানে সময় টাকার মতো মূল্যবান। ওকে শিক্ষার্থীরা, আমরা এখন 8.4.3-তে যাচ্ছি। ওয়ার্ক ইন গ্রুপস, রিড দ্য স্টোরি অ্যান্ড দেন ম্যাচ দ্য কলামস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস। আফটার দ্যাট রাইট দ্যাম ক্রোনোলজিক্যালি। দলবদ্ধভাবে কাজ করুন, গল্পটি পড়ুন এবং তারপরে সম্পূর্ণ বাক্য তৈরি করতে কলামগুলি মেলান। তারপর সেগুলোকে কালানুক্রমিকভাবে লিখুন। প্রথমে আমাদের কি করতে হবে? গল্পটা ভালো করে বুঝতে হবে। তারপরে একটা কলাম আছে, কলাম এ কলাম বি কলামকে ম্যাচ করতে হবে, ওকে, অর্থ অনুযায়ী। তাহলে আমরা গল্পটা পড়ি। এটা হচ্ছে এই কোরিয়ান ফোকটেল, একটি কোরিয়ান লোককাহিনী। যে খুব সুন্দর একটা কাহিনী আমরা এখন পড়তে যাচ্ছি। কাহিনীটা হচ্ছে, লং এগো ইন দ্য টাইমস অফ গ্রেট কিংস ইন কোরিয়া, two brothers lived with their elderly father in a house on a mountainside near the banks of a flowing river. অনেক আগে কোরিয়ার মহান রাজাদের সময়ে দুই ভাই তাদের বৃদ্ধ বাবার সাথে একটি প্রবাহিত নদীর তীরে পাহাড়ের পাশে একটি বাড়িতে থাকত। From a very young age, the two boys were as different as day and night. খুব অল্প বয়স থেকেই তার দুই ছেলে দিন রাতের মতো আলাদা ছিল। অর্থাৎ দিন যেরকম একরকম বৈশিষ্ট্য, রাত আরেক রকম বৈশিষ্ট্য। দুই ছেলে আছে এরকম, আমরা যেটাকে বলি আকাশ পাতাল তফাৎ। এক ছেলে আকাশের মতো, এক ছেলে পাতালের মতো। এখানে বলা হচ্ছে দিন রাতের মতো তফাৎ দুই ছেলের মধ্যে। নবু দ্য এল্ডার লাইক টু ফুল দ্য উইংস অফ বাটারফ্লাইস অ্যান্ড ট্রাম্পল দ্য ভেজিটেবলস ইন দ্য নেইবার্স গার্ডেন। বড় ছেলে নবু প্রজাপতির ডানা টেনে প্রতিবেশীর বাগান সবজি পদ্মদলিত করতে পছন্দ করত। মানে প্রজাপতির পিছনে পিছনে ঘুরতো, ও ডানা ছেড়ে ফেলতো আর মানুষের সবজি ক্ষেত নষ্ট করে ফেলতো পাড়ায়। হি ওয়াজ ভেরি ক্রুয়েল অ্যান্ড সেলফিশ। সে ছিল নিষ্ঠুর এবং স্বার্থপর। হি ওয়াজ ইনকনসিডারেট অফ আদার্স। সে অন্যদের প্রতি উদাসীন ছিল। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, হাংবু ওয়াজ এ জেন্টল সোল। হাংবু ছিল একটা কোমল আত্মা, মানে তার আরেকটা ভাই, তার ছোট ভাইটা। হি ডিড নট ইভেন ওয়ান্ট টু হার্ট এ ফ্লাই। এমনকি সে একটি মাছিকেও কখনো আঘাত করতে চাইতো না। হাংবু রেসপেক্টেড হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার। হাংবু তার বড় ভাইকে এবং তার বাবাকে খুব সম্মান করত। সামটাইমস পিপল উড ব্লেম হিম ফর সামথিং হিজ ব্রাদার ডিড। কখনো কখনো লোকেরা তার ভাই যা করছে, অন্যায় করেছে, মানুষের ক্ষতি করছে, তার জন্য তাকে দোষ দিত। ইট ইজ বেটার দ্যাট আই টেক দ্য ব্লেম, হি উড সে টু হিমসেলফ, রাদার দেন ব্রিং ডিসঅনার অন মাই ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার। সে মাঝে মধ্যে বলতো, আমার বাবা ও বড় ভাইয়ের প্রতি অসম্মান আনাছে, দোষটা আমার নেওয়া ভালো। অর্থাৎ অন্যায় সে নিজে না করলেও তার বাবার অসম্মান হবে, ভাইয়ের অসম্মান হবে, সেই কারণে সে নিজের উপর দোষটা নিতে বলতো। Year after year, the harvest festivals came and went. Spring rains fell in summer, and in summer the warm sun shone down on the house by the river. বছরের পর বছর ধরে ফসল কাটার উৎসব চলে আসছিল। বসন্তের বৃষ্টি পড়ছিল এবং গ্রীষ্মের উষ্ণ সূর্য নদীর তীরে বাড়ির উপর জ্বলজ্বল করত। The two boys grew up and they became young men. They married. দুই ছেলে বড় হয় এবং তারা যখন যুবক হয় তখন তারা বিয়ে করে। Soon Hangbu and Nobu had children of their own and they all lived together with their father and grandfather under the same roof. শীঘ্রই হাংবু এবং নবু সন্তান হয় এবং তারা সবাই তাদের বাবা এবং দাদার সাথে একই ছাদের নিচে একসঙ্গে বাস করত। While Hangbu and his wife worked hard at chores, Nobu sat twiddling his thumbs and scowling. নবু তখন আঙ্গুল নাড়তে নাড়তে বসে বসে চিৎকার করতে থাকত। He was waiting impatiently till the day when the house and everything in it would belong to him and him alone. সে অধীর আগ্রহে সেই দিনটির জন্য অপেক্ষা করছিল যখন পুরো বাড়িটি এবং এর মধ্যে থাকা সমস্ত কিছু তার একার হয়ে যাবে। একদিন যে ভাই থাকবে না, বাবা থাকবে না, সব কিছু তার হয়ে যাবে, সেই দিনে অপেক্ষা করছিল।
Nobu's wife stayed indoors all day, fanning herself as the children played. নবু স্ত্রী সারাদিন বাড়ির ভিতরে বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মেতে ওঠে, মানে কাজ করতো না নবু স্ত্রী। One year at the beginning of the fall harvest, their aged father died. শরৎকালের ফসল কাটার 1 বছর আগে তাদের বৃদ্ধ বাবা মারা যান। After the funeral and days of mourning are over, শোকের দিনগুলো শেষ হওয়ার পরে এবং বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ জানাজা এবং দাফন শেষ হওয়ার পরে, নবু called his brother into the courtyard. নবু তার ভাইকে আঙ্গিনায় ডেকে আনে। As you know, my dear young brother, our father left this house and everything in it to me, and I am the oldest. তুমি জানো বাবা এই বাড়িটি এবং এর মধ্যে থাকা সমস্ত কিছু আমার জন্য রেখে গেছেন, কারণ আমি সবচেয়ে বড়। I am tired of having you and your family around, eating up all our food and crowding into every room in the house. তুমি এবং তোমার পরিবার আমাদের সমস্ত খাবার খেয়ে বাড়ির প্রতিটি ঘরের মধ্যে ভিড় দেখে আমি ক্লান্ত হয়ে পড়ছি। Be off with me, তুমি চলে যাও এই বাড়ি ছেড়ে। He said spitefully, and don't bother to come back. সে বিদ্বেষপূর্ণভাবে বলছিল এবং ফিরে আসতে চেষ্টা করবে না, এটা বলে দিয়েছে ভাইকে, আর ফিরে আসবে না। হাংবু নট অ্যান্ড সেড, ইট উইল বি অ্যাজ ইউ উইশ মাই ব্রাদার। হাংবু খুব ভালো ছিল, সে গীত বাজতেছিল এবং বলল, আমার ভাইয়ের যা ইচ্ছা তাই হবে। And that very afternoon, he, his wife, and 3 children set off down the mountainside with nothing but few belongings on their backs to find a new home. আর সেদিনই বিকেলে সে, তার স্ত্রী এবং তার 3 সন্তান একটি নতুন বাড়ি খোঁজার জন্য পাহাড়ের ধারে তাদের পিঠে সামান্য জিনিসপত্র ছাড়া আর কিছুই না নিয়ে যাত্রা শুরু করে। They walked for miles up and down the steep hillside and rocky path. তারা খাড়া পাহাড় এবং পাথুরে পথে মাইলের পর মাইল হাঁটছিল, হেঁটে যাচ্ছিল। The wind blew in their face and dry leaves crackled under their weary feet. তাদের মুখের মধ্যে বাতাস লাগতেছিল এবং তাদের ক্লান্ত পায়ের নিচে শুকনো পাতারা মানে মসমস করে ফেটে যাচ্ছিল, মানে মসমস লেগে মসমস করে ফেটে যাচ্ছিল। Toward evening, they came upon a small shack in a forest clearing on the other side of the mountain. সন্ধ্যার দিকে তারা একটি পাহাড়ের অপর পাশে একটি জঙ্গল পরিষ্কার করার জায়গায় একটি ছোট কুঁড়ে ঘরে এসে পৌঁছায়। Let us wait, Hangu and his wife said to each other. অপেক্ষা করা যাক, একে অপরকে বলল হাঙ্গু এবং তার স্ত্রী। Perhaps the people who live here will return and give us shelter. সম্ভবত এখানে যারা বাস করে তারা ফিরে এসে আমাদের আশ্রয় দেবে। The moon rose, casting its silver light on the trees and branches below. নিচের গাছ এবং শাখাগুলিতে রূপের আলো ফেলে চাঁদ উঠেছিল, মানে চাঁদের আলো রূপার মতো, সেটা জিনিসপত্রের উপরে সবকিছুর উপরে চাঁদের আলো পড়ছে, সবকিছু রূপার মতো মনে হচ্ছিল। Through all the cold nights and chilly dawn, they waited for the owners to return, but no one came. সমস্ত ঠান্ডা রাত এবং ঠান্ডা ভোরের মধ্যে তারা মালিকদের ফিরে আসার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কেউ আসেনি। The house was empty. বাড়িটা ফাঁকা ছিল। And so they settled there. এবং তারা সেখানে বসতি স্থাপন করে। Eking out living as best they could from whatever Hangbu could grow in the dry, dusty soil of their garden. তাদের বাগানের শুষ্ক ধুলোময় মাটিতে হাঙ্গু যা চাষ করতে পারে তা থেকে তারা যতটা সম্ভব জীবিকা নির্বাহ করত। One day, as he walked through the forest, Hangu heard a chirping sound at his feet. একদিন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় হাঙ্গু তার পায়ের কাছে একটি কিচিরমিচির শব্দ শুনতে পায়। Looking down, he saw a baby swallow lying on the ground. নিচের দিকে তাকিয়ে সে দেখতে পায় একটি পাখি মাটিতে পড়ে আছে।
মানে সয়েলো বার্ডটা হচ্ছে তোমার ওটা হচ্ছে আমরা বলতে পারি চড়ুই পাখির মতো। ওয়ান অফ ইটস উইংস ওয়ার ব্রোকেন, এই পাখিটা একটি ডানা ভেঙে গেছে। হি টুক দ্য টাইনি বার্ড হোম, সে ছোট পাখিটাকে বাড়িতে নিয়ে গেল। হি র্যাপড দ্য উইং কেয়ারফুলি ইন সফট কটন, সেই ডানাটাকে সাবধানে নরম তুলোয় মোড়ায় নিল। হি অ্যান্ড হিজ ফ্যামিলি লুকড আফটার দ্য বার্ড আনটিল দ্য ব্রোকেন উইং ওয়াজ হিলড সুন আফটার দ্য সোয়েলো ফ্লিউ অ্যাওয়ে। সে এবং তার পরিবার পাখিটির দেখাশোনা করছিল যতক্ষণ না ভাঙ্গা ডানাটি নিরাময় হয়, মানে ভাঙ্গা ডানাটি ভালো হয়ে যায় এবং শীঘ্রই পাখিটি উড়ে যায়। অটাম পাস্ট অ্যান্ড দেন আ উইন্টার কেম, শরৎ চলে গেল এবং তারপর শীতকাল এলো। দে বেয়ারলি মেড ইট টু দ্য স্প্রিং, তারা খুব কমই বসন্তে পৌঁছাতে পেরেছিল। ওয়ান ডে as Hangbu was raking the garden, he heard a familiar surfing sound. The swallow he saved was flying overhead. একদিন হাঙ্গু যখন বাগানে ঘুরপাক খাচ্ছিল তখন সে একটি পরিচিত কিচিরমিচির শব্দ শুনতে পেল। সে যে চড়ুই পাখিটিকে বাঁচিয়ে রেখেছিল তা তার মাথার উপর দিয়ে তখন উড়ছিল। Down it swooped and dropped 3 small white seeds in his hand. পাখিটা নিচে ঝাঁপ দেয় এবং তার হাতে 3টি ছোট সাদা বীজ ফেলে দেয়, অর্থাৎ সবজি যে হয় না, সবজির বীজ ফেলে যায়। হাঙ্গু প্ল্যান্টেড দ্য সিডস অ্যান্ড ওয়াটারড দেম, হাঙ্গু সেই বীজগুলো বপন করে এবং সেগুলিতে পানি দেয়। দ্য সিডস টুক রুট ইন এ ফিউ উইকস, কয়েক সপ্তাহের মধ্যে বীজগুলো শিকড়ে বিস্তার করে। দে বিগান টু স্প্রাউট অ্যান্ড ব্লসম অ্যান্ড সুন দ্য 3 small gourds ব্রাইট অ্যান্ড ইয়েলো appeared on the vines. এগুলো অঙ্কুরিত হতে এবং ফুলতে শুরু করে এবং শীঘ্রই 3টি ছোট লাউ উজ্জ্বল এবং হলুদ দ্রাক্ষালতার উপর আবির্ভূত হয়। দ্রাক্ষালতা মানে হচ্ছে কি জানো? মানে হচ্ছে আঙ্গুরের লতা। আচ্ছা, আমি আঙ্গুর লতা লিখে দিই না, তাহলে বুঝতে সহজ হয় তোমাদের জন্য। আঙ্গুর লতার উপর আবির্ভূত হয়। When the gourds were ripe and ready, Hangbu went to harvest them. লাউ পাকলো এবং এগুলো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। হাঙ্গু সেদিন কাটার জন্য যায়। সেগুলো কাটার জন্য যায়। বিফোর হি কুড টাচ দেম দে ওপেন্ড আপ অল বাই দেমসেলভস। সে যখন তাদের স্পর্শ করার আগে, অর্থাৎ লাউগুলোকে স্পর্শ করার আগেই তারা নিজেরাই সব খুলে ফেলে, নিজেদের সব খুলে ফেলে। লাউগুলো নিজেরাই ফেটে খুলে গেল অনেকটা। Yards and yards of shimmering silk and handful of gold coins came out of the first gourd. Sacks and sacks of rice came out from the second one, and the 7 carpenter came out of the third. প্রথম লাউ থেকে গজ গজ চকচকে রেশম এবং মুষ্টিমেয় সোনার মুদ্রা বের হয়েছিল। দ্বিতীয় লাউটি থেকে বস্তা বস্তা চাল বের হয়েছিল এবং তৃতীয় লাউটি থেকে 7 জন কাঠ মিস্ত্রি বেরিয়ে এসেছিল। দ্য কার্পেন্টার্স ইনস্ট্যান্টলি সেট টু ওয়ার্ক, কাঠ মিস্ত্রিরা তৎক্ষণাৎ কাজ শুরু করে। হ্যামারিং অ্যান্ড সোয়িং, হাতুড়ি এবং করাত দিয়ে। দে বিল্ট এ বিউটিফুল হাউস অ্যান্ড ভেনিস্ট, তারা একটি সুন্দর বাড়ি তৈরি করে এবং অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড সো হাঙ্গু অ্যান্ড হিজ ফ্যামিলি বিগান এ নিউ লাইফ, হাঙ্গু এবং তার পরিবার একটি নতুন জীবন শুরু করে। One day, an impoverished couple with their 2 children came to Hangu's door asking for food. একদিন এক দরিদ্র দম্পতি তাদের 2 সন্তানকে নিয়ে হাঙ্গুর দরজায় খাবার চাইতে আসে। Hangu asked them to sit and told his wife to bring food for them. হাঙ্গু তাদের বসতে বলে এবং তার স্ত্রীকে তাদের জন্য খাবার আনতে বলে। Thanks for food, খাবারের জন্য ধন্যবাদ।
said the man after he and his family finished eating. খাবারের জন্য ধন্যবাদ, সে এবং তার পরিবার খাওয়া শেষ করার পর বলল। ওই যে লোকটা পরিবার নিয়ে আসছে, গরিব লোকটা, সে বলল, হি সেড, সে বলল, উই শুড বি গোয়িং নাও, আমাদের এখনই যাওয়া উচিত। হোয়ার আর ইউ গোয়িং, মে আই নো? হাঙ্গু বলল, তুমি কোথায় যাচ্ছ, আমি কি জানতে পারি? মাই হাউস ওয়াজ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, এ গ্রেট ফ্লাড কেম অ্যান্ড ওয়াশড অ্যাওয়ে মাই হাউস উইথ অল ইটস বিলঙ্গিং। আমার বাড়ি ছিল নদীর তীরে, এক বিরাট বন্যা এসে আমার বাড়ি ও তার সমস্ত জিনিসপত্র ভাসিয়ে নিয়ে যায়। সরি ফর ইউর লস, সেড হাঙ্গু, আপনার ক্ষতির জন্য দুঃখিত, হাঙ্গু বলল। আই প্রবাবলি ডিজার্ভ ইট অ্যাজ আই মেড মাই ব্রাদার লিভ দ্য হাউস, আমি সম্ভবত এটা পাওয়ার যোগ্য ছিলাম, কারণ আমি আমার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ইজ ইউর ব্রাদার্স নেম হাঙ্গু, আক্সড হাঙ্গু, হাঙ্গু জিজ্ঞেস করলো, তোমার ভাইয়ের নাম কি হাঙ্গু? নবু আনসার্ড, ইয়েস, বাট হাউ ডু ইউ নো? নবু উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? ডোন্ট ইউ রিকগনাইজ ইউর লিটল ব্রাদার, তোমার ছোট ভাইকে চিনতে পারছো না? টেক এ গুড লুক অ্যাট মি, তুমি আমার দিকে ভালো করে তাকাও। হাঙ্গু, মাই ব্রাদার, হাঙ্গু আমার ভাই, আই ডিড নট রিকগনাইজ ইউ ইন দিস অ্যাটায়ার অফ এ নোবেল ম্যান, আমি তোমাকে কোনো এক সম্ভ্রান্ত ব্যক্তির পোশাকে চিনতে পারিনি। উইল ইউ নট এমব্রাস মি ব্রাদার, সেড হাঙ্গু, আমাকে আলিঙ্গন করবে না ভাই, হাঙ্গু বলল। ফরগিভ মি ব্রাদার ফর হোয়াট আই হ্যাভ ডান, সেড নবু, নবু বলল, ভাই আমি যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করো। দেয়ার ইজ নাথিং টু ফরগিভ, সেড হাঙ্গু, ক্ষমা করার কিছু নেই, হাঙ্গু বলল। দ্য টু ব্রাদার্স এমব্রাসড ইচ আদার উইথ টিয়ারি আইস, দুই ভাই অশ্রুসিক্ত চোখে একে অপরকে আলিঙ্গন করে। দে লিভড দ্য রেস্ট অফ দ্য ডেজ অ্যাজ ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি, বাকি দিনগুলো তারা এক সুখী পরিবারের মতো কাটাতে লাগলো। আচ্ছা, আমরা এখন একটা কলাম ম্যাচ করবো, কলাম এর সাথে কলাম বি ম্যাচ করবো। প্রথমটা, দ্য থিমেটিক মেটাফর ইন দিস কোরিয়ান ফেবল ফোক টেল ইজ দ্য বিটুইন, এই মানে আনসারটা কিসের মধ্যে আছে দেখো, 2 নম্বরে, দুইতে আছে দেখো, এই কোরিয়ান লোককাহিনীতে থিমেটিক রূপক হলো এর মধ্যে পার্থক্য, কিসের পার্থক্য? গ্রিড অ্যান্ড জেনারসিটি অ্যাজ এম্বডিড বাই দ্য টু ব্রাদার্স নবু অ্যান্ড হাঙ্গু, লোভ এবং উদারতা দুই ভাই নবু এবং হাঙ্গুর দ্বারা প্রতীকী। মানে এটা বলতে চাচ্ছে যে এই কোরিয়ান লোককাহিনীতে থিমেটিক রূপ হলো এর মধ্যে পার্থক্য, কিসের পার্থক্য? লোভ এবং উদারতার পার্থক্য, দুই ভাই নবু এবং হাঙ্গু দ্বারা যেটা প্রতীকী হয়েছে। ওকে, তারপরে হচ্ছে বি নম্বরে, নবু রিপ্রেজেন্ট গ্রিড, সেলফিশ অ্যান্ড ডিসরিগার্ড ফর আদার্স, নবু লোভ, স্বার্থপরতা এবং অন্যের প্রতি অবজ্ঞার প্রতিনিধিত্ব করে। এর আনসার হচ্ছে 1 নম্বরে। হোয়াইল হাঙ্গু এম্বডিস কাইন্ডনেস, জেনারসিটি অ্যান্ড সেলফিশনেস, যদিও হাঙ্গু দয়া, উদারতা এবং নিঃস্বার্থতার প্রতীক। সি নম্বরে আসি আমরা। দ্য স্টোরি ইলাস্ট্রেটস হাউ দ্য অ্যাকশন অ্যান্ড দ্য অ্যাটিটিউড অফ দিস টু, 4 নম্বরে হবে আনসারটা। দিস টু ক্যারেক্টার্স লিড টু ভেরি ডিফারেন্ট আউটকামস ইন দেয়ার লাইফস, অর্থাৎ কি বলছে, গল্পটি দেখায় কিভাবে এই দুইজনের কাজ এবং মনোভাব চরিত্রগুলি তাদের জীবনে খুব ভিন্ন ফলাফল নিয়ে আসে। তারপরে হচ্ছে ডি নম্বর, নবুস সেলফিশনেস লিডস হিম টু ড্রাইভ হিজ ব্রাদার অ্যান্ড ফ্যামিলি আউট অফ দেয়ার হোম, নবুর স্বার্থপরতা তাকে, তার ভাই ও পরিবারকে তাদের বাড়ি থেকে বের করে দিতে পরিচালিত করে। আনসার হচ্ছে 5 নম্বর। হোয়াইল হাঙ্গুস জেনারসিটি লিডস হিম টু হেল্প এ উন্ডেড বার্ড অ্যান্ড ফিড এ পুয়ার ফ্যামিলি, এদিকে হাঙ্গুর উদারতা তাকে একটি আহত পাখিকে সাহায্য করতে এবং একটি দরিদ্র পরিবারকে খাওয়াতে পরিচালিত করে। ই নাম্বার, ইন দ্য এন্ড ইট ইজ হাঙ্গুস কাইন্ড অ্যান্ড গিভিং নেচার দ্যাট ইজ রেওয়ার্ডেড, শেষ পর্যন্ত এটি হাঙ্গুর সদয় এবং দানশীল প্রকৃতি যা পুরস্কৃত হয়। আনসার হচ্ছে 3 নম্বরে। অ্যাজ হি রিসিভস ম্যাজিক্যাল গুডস দ্যাট ব্রিং হিম গ্রেট ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, যখন সে জাদুকরী লাভ পায়
যা তার জন্য প্রচুর সম্পদ এবং সুখ নিয়ে আসে। F নাম্বার, কন্ট্রারিলি নবু রিসিভস হার্ডশিপ, পোভার্টি অ্যান্ড সাফারিং। বিপরীতভাবে নবু কষ্ট, দারিদ্র্য এবং যন্ত্রণা ভোগ করে। 7 নম্বরের আনসার, দ্যাট টিচেস হিম দ্য ভ্যালু অফ ফরগিভনেস অ্যান্ড রিকনসিলিয়েশন। যা তাকে ক্ষমা এবং পুনর্মিলনের মূল্য শিখায়। জি নাম্বার, দ্য স্টোরি সাজেস্ট দ্যাট কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি ক্যান ব্রিং গ্রেট রেওয়ার্ডস বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনাল। গল্পটি ইঙ্গিত দেয় যে দয়া এবং উদারতা বস্তুগত এবং মানসিক উভয় ক্ষেত্রেই দুর্দান্ত পুরস্কার আনতে পারে। আনসার হচ্ছে 6 নম্বরে, হোয়াইল সেলফিশনেস অ্যান্ড গ্রিড আলটিমেটলি লিড টু আনহ্যাপিনেস অ্যান্ড আইসোলেশন। যদিও স্বার্থপরতা এবং লোভ শেষ পর্যন্ত অসুখী এবং বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে। এইগুলো হচ্ছে আনসারগুলো। আমি সবগুলো আনসার একসাথে এখানে দিয়ে দিয়েছি তোমাদের সহজ করে বোঝার জন্য। এখন কিছু কোশ্চেন আনসার আছে, কোশ্চেন আনসারগুলো আমরা পড়ি এবং উত্তর করি। নাও রিড দ্য স্টোরি ইন দ্য সেম গ্রুপ অ্যান্ড রাইট আনসার টু দ্য ফলোইং কোশ্চেন্স। এখন একই গ্রুপে গল্পটি পড়ুন এবং নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। এ নাম্বার প্রশ্ন, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্সেস বিটুইন নবু অ্যান্ড হাঙ্গু ফ্রম ইয়াং এজ। অল্প বয়স থেকেই নবু এবং হাঙ্গুর মধ্যে পার্থক্য কী ছিল? আনসার হচ্ছে, ফ্রম এ ভেরি ইয়াং এজ নবু অ্যান্ড হাঙ্গু ওয়ার কোয়াইট ডিফারেন্ট ইন দেয়ার বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিচিউড। তরুণ বয়স থেকে নবু এবং হাঙ্গু তাদের আচরণে একেবারে ভিন্ন। নবু ওয়াজ ভেরি ক্রুয়েল, সেলফিশ অ্যান্ড ইনকনসিডারেট অফ আদার্স। অন দ্য কন্ট্রারি হাঙ্গু ওয়াজ ভেরি জেন্টেল অ্যান্ড সেলফলেস। নবু ছিল খুব কঠোর, স্বার্থপর এবং অপরের প্রতি সহানুভূতিহীন। অন্যদিকে হাঙ্গু ছিল খুব ভদ্র এবং নিঃস্বার্থপর। How did Hangu react when people blamed him for his brother's actions? লোকেরা যখন তার ভাইয়ের কাজের জন্য তাকে দোষারোপ করছিল তখন হাঙ্গু কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল? উত্তর হচ্ছে, when people blamed him for his brother's actions, he would say to himself, সে নিজে নিজে বলতো, it is better I take the blame rather than bring dishonor on my father and elder brother. মানুষরা যখন তার ভাইয়ের কার্যকলাপের জন্য তাকে দোষারোপ করত তখন সে নিজে নিজে বলতো, আমার বাবা এবং বড় ভাইয়ের অসম্মান আছে, বরং অপবাদটি আমি আমার উপরে নিই, সেটাই ভালো। তারপর হচ্ছে সি নাম্বার, হাউ ডিড হাঙ্গু ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার। হাঙ্গু তার বাবা এবং বড় ভাইয়ের সঙ্গে কেমন আচরণ করতেন? হাঙ্গু ট্রিটেড হিজ ফাদার অ্যান্ড এল্ডার ব্রাদার উইথ অনার অ্যান্ড হি রেসপেক্টেড বোথ অফ দেম। হাঙ্গু তার বাবা এবং তার বড় ভাইয়ের সাথে সম্মান এবং শ্রদ্ধার সাথে ব্যবহার করত। হোয়াট হ্যাপেন্ড আফটার দেয়ার ফাদার ডাইড। তাদের বাবা মারা যাওয়ার পর কী হয়েছিল? আফটার দেয়ার ফাদার ডাইড, ওয়ান ডে নবু কল্ড হাঙ্গু অ্যান্ড ক্লেইম দ্যাট দেয়ার ফাদার লেফট দ্য হাউস অ্যান্ড এভরিথিং ইন ইট টু হিম অ্যাজ হি ওয়াজ দ্য এল্ডেস্ট। হি মেড হাঙ্গু লিভ দেয়ার হোম উইথ হিজ ফ্যামিলি। তাদের বাবা মারা যাওয়ার পর একদিন নবু হাঙ্গুকে ডাকলো এবং দাবি করলো যে তার বাবা সেই বাড়ি এবং এর মধ্যে যা কিছু আছে সব তাকে দিয়ে গেছেন। যেহেতু সে ছিল বড় ছেলে, সে হাঙ্গুকে তার পরিবার সহ বাড়ি থেকে বাইর করে দেয়। ওকে, ই নাম্বার প্রশ্ন, হাউ ডিড হাঙ্গু অ্যান্ড হিজ ফ্যামিলি সার্ভাইভ আফটার লিভিং দেয়ার হোম। বাড়ি ছেড়ে আসার পর হাঙ্গু এবং তার পরিবার কীভাবে বেঁচে ছিল? আফটার লিভিং দেয়ার হোম, Hangu and his family walked a long distance, and towards the evening, they reached a small shack in a forest on the other side of the mountain. Finding the house empty, they settled there and survived with whatever Hangu could grow in the dry and dusty soil of their garden. তাদের বাসা ত্যাগ করার পর হাঙ্গু এবং তার পরিবার অনেক দূর পর্যন্ত হাঁটে এবং সন্ধ্যার দিকে তারা একটি ক্ষুদ্র কুঁড়েঘরের নিকট পৌঁছল। ঘরটি খালি পেয়ে তারা সেখানে বসবাস করা শুরু করে এবং তাদের বাগানের শুষ্ক এবং মানে ধুলা বালির কি ধুলিপূর্ণ মাটিতে ধুলি বালির মাটিতে হাঙ্গু যা কিছু জন্মাতে পারত তা দিয়ে বেঁচে ছিল। হোয়াট ডিড হাঙ্গু ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে। একদিন জঙ্গলে হাঙ্গু কি খুঁজে পেয়েছিল? ইন দ্য ফরেস্ট ওয়ান ডে হাঙ্গু ফাউন্ড এ বেবি সয়েলো লাইং অন দ্য গ্রাউন্ড। বনে একদিন হাঙ্গু একটি ছোট সয়েলো পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখলো। সয়েলো পাখি বা এটা বোঝার জন্য আমরা সরই পাখি বলতে পারি। হোয়াট ডাজ দ্য সয়েলো সিম্বলাইজ ইন দ্য টেক্সট। গল্পে সরই পাখিটি কিসের প্রতীক? ইন দ্য টেক্সট দ্য সয়েলো সিম্বলাইজেস গিফট গিভার, সেন্স ব্রিঙ্গার অ্যান্ড গুড লাক।
পাঠ্যটিতে সোহেল পাখিটি বা চড়ুই পাখিটি উপহার প্রদানকারী বা পরিবর্তন আনয়নকারী এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে বলা যায়, ঠিক আছে। হোয়াট ডিড দ্য থ্রি গোডস কন্টেন? এই তিনটি লাউতে কি ছিল? থ্রি গোডস কন্টেন ইয়ার্ডস অ্যান্ড ইয়ার্ডস অফ শিমারিং সিল্ক, sacks and sacks of rice and 7 carpentas respectively. তিনটি লাউয়ের মধ্যে ছিল যথাক্রমে ঝিকিমিকি সিল্কের কাপড়, মানে বস্তা বস্তা চাল এবং 7জন কাঠ মিস্ত্রি। বস্তা। আচ্ছা, আই নাম্বার। হোয়াট ডু দ্য থ্রি গিফট দ্যাট কেম আউট অফ দ্য গোডস রিপ্রেজেন্ট? লাউ থেকে পাওয়া তিনটি উপহার কি বোঝায়? Three gifts that came out of the gourds represent the basic necessities and needs of life. লাউগুলো থেকে যে তিনটি উপহার বের হয়ে এসেছিল সেগুলো আমাদের জীবনের মৌলিক চাহিদার প্রতীক। যে নাম্বার। হাউ ডিড হাংবু রিয়্যাক্ট হোয়েন হি রিকগনাইজড হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি? যখন তিনি তার ভাই এবং তার পরিবারকে চিনতে পেরেছিলেন তখন হাংবু কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? হোয়েন হি রিকগনাইজড হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি, হাংবু forgave him for what he previously did to Hangbu. They embraced each other and Hangbu gave them food to eat and they started to live there together. যখন সে তার ভাই এবং তার পরিবারকে চিনতে পারে, হংবু তাকে মাফ করে দেয়। তারা একে অপরকে আলিঙ্গন করে, হংবু তাদের খাবার দেয় এবং তারা সেখানে একত্রে বসবাস শুরু করে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি এখানে শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অন্যদের সাথে শেয়ার করলে তারাও উপকৃত হতে পারে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।